আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিল, শিক্ষার্থীদের সচিবালয় অবরোধ ও আন্দোলনের মুখে সরকারের সিদ্ধান্ত। সাবেক মন্ত্রী দীপুমণিকে 4 দিন ও সাবেক উপমন্ত্রী জয় 5 দিনের রিমান্ডে, রাজধানী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা। বিচার ব্যবস্থার সংস্কার সহ দেশে বিভিন্ন ক্ষেত্রে নারী নেত্রীদের 10 সুপারিশ পেশ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। এবং শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে সহায়তার জন্য ভারতকে বিএনপির আহ্বান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের প্রশংসা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি এবং সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। দুপুরের পর থেকে সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা পরীক্ষা বাতিলের দাবি জানালে সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়। যদিও সকালে অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। দুপুর 2টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। আমরা চাই না বেশি দিন আগাইতে, আমাদের যদি বেশি দিন নষ্ট হয়ে যায় টাইম, আমরা অ্যাডমিশনের সেশন জোট লেগে যাবে। যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আমাদের এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে আমাদের সাবজেক্ট ম্যাপিং করা হোক। আমরা চাচ্ছি যাতে আমাদের আর কোনো সময় নষ্ট না হোক। আমাদের অনেকের অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে, অনেকে চিঠির পরে আইএলটিএস করে বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা প্রকাশ করব 1 মাসের ভিতরে। সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে অবস্থান নেয় তারা। এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের স্লোগানে মুখর করে তোলে চারদিক। যে রেজাল্ট আছে ওরা মূল্যায়ন করুক, এবং বাকি যে পরীক্ষাগুলো মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না ওটা আমাদের এসএসসি রেজাল্ট থেকে নেওয়া হোক, এটা আমাদের দাবি। আমাদের যে 7টা পরীক্ষা ইতিমধ্যে হয়েছে এবং এসএসসি থেকে বাকি 6টা পরীক্ষা নিয়ে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হোক। 4টা হাসপাতাল ঘুরছি আর 258টা স্টুডেন্ট পাইছি আমি। এরপরে জাস্ট 4টা হাসপাতাল, আরও যে কত হাসপাতাল আছে আনাচে কানাচে সারা দেশে। তারপর আপনার রাঙ্গামাটির ওই প্রত্যন্ত অঞ্চলগুলো বিভিন্ন গ্রামে এই স্টুডেন্টগুলোর কি হবে? সমাজ কল্যাণ উপদেষ্টা আসেন শিক্ষার্থীদের কাছে। বাবা আমি সত্যি বুঝতে চাচ্ছি, হ্যাঁ আচ্ছা এখন কথাটা হলো যে তোমরা সার্বিক দিক তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো কি এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন? তা তো না, আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো না কি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে সবার পক্ষে বলছো? আচ্ছা যারা হাসপাতালে আছে তারা পরীক্ষা দিতে পারবে না, যারা আহত তারা পরীক্ষা দিতে পারবে। দাবি আদায়ে বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষা বোর্ড থেকে ঘোষণা আসে অবশিষ্ট পরীক্ষা বাতিলের। পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। পরীক্ষা বাতিল, অবশিষ্ট পরীক্ষা বাতিল, রেজাল্টটা এবং কিভাবে মূল্যায়ন হবে আমরা একটু 2 দিনের মধ্যে জানাবো। এটা আমরা একটু বসে ম্যাপিং এর একটা বিষয় আছে, কিছু পরীক্ষা দিয়েছে, সবকিছু মিলিয়ে আমরা বসে আপনাদেরকে জানাবো। ওদের আর পরীক্ষা দিতে হবে না। এর আগে সকালে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণিকে 4 দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানী বসিলায় আবু সাইদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করলে আদালত তা মঞ্জুর করেন। আবুল কাশেমের ভিডিও চিত্রে দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী আবু সাইদ নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার দাবি, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সরাসরি নির্দেশনা ছিল।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দুজনকেই মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই রিমান্ডে চায় পুলিশ। দীপু মনি কিন্তু শুধু আজকের এই মামলার অপরাধী নয়, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে একটি নতজানু পররাষ্ট্র নীতিতে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মরণকালের সর্বনিম্ন স্তরে তিনি পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন। এই হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে আসলে 14 দল এবং আওয়ামী লীগের সম্মিলিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী। তাদের সেই সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে হবে। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সরাসরি অভিযুক্ত আজকের আসামি দীপু মনি। দুই মন্ত্রীর রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনে মুক্তি চান আইনজীবীরা। আসামি পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি আদালতে বলেছেন তার আসামিরা নির্দোষ এবং তিনি রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক তাদের জামিনে প্রার্থনা করেছেন। তাদের নির্দেশে পুলিশ এই আসামিকে গুলি করে। তদন্তকারী কর্মকর্তা এই দুইজন আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন মর্মে আদালতকে জানিয়েছেন। আদালতে হাজির করার সময় সাবেক দুই মন্ত্রীর উপর কয়েক দফা হামলার চেষ্টা হয়েছে। অবশেষে আইনের আওতায় আনা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী দীপু মনি এবং উপমন্ত্রী আরিফ খান জয়কে। হত্যার ইন্ধনের অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই দুই মন্ত্রীর। এর আগে আইনের আওতায় আনা হয়েছে শেখ হাসিনা সরকারের আরও 4 মন্ত্রীকে। ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া নারীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুডিশিয়াল রিফর্মস কমিশন করে বিচার ব্যবস্থার সংস্কার করা সহ 10টি সুপারিশ করেছেন নারী নেতারা। সে সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী সাদি মাহমুদের রিপোর্টটি। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া প্রায় 30 জন নারী সাক্ষাৎ করেন ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রায় 2 ঘণ্টার বৈঠকে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় আহতদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠনের প্রস্তাব দেন নারী প্রতিনিধিরা। এই যে গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে। এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাজই করা হবে। নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে নারী অধিকার কমিশন গঠনের কথা বলেন তারা। নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারেনি। তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। 45টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, সেই তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে। প্রধান উপদেষ্টা নারী প্রতিনিধিদের উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার আশ্বাস দেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র বিপ্লবে অংশগ্রহণকারী আহত এবং নিহতদের পরিবারের যত্ন নিতে ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকারের উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ফাউন্ডেশনে থাকবেন। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে জীবন উৎসর্গকারী এবং আহতদের অবদান কখনোই ভোলার নয়। তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং কর্তব্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আহত এবং নিহতদের পরিবারের ভালো যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হবে। ফাউন্ডেশনে দেশের নাগরিক এবং প্রবাসীদের অবদান রাখার জন্য আহ্বান জানানো হয়।
অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন দায়িত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলে তারা এই কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণ করতে সংস্কারের মাধ্যমে উন্নতি করা হবে। ব্যবসায়ী নেতারা বলেন, বিগত সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। ব্যাংকিং খাত, রাজস্ব খাত ও শিল্পে গভীর সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন। পরিস্থিতি কঠিন হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের তৈরি করা জঞ্জাল দূর করতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তারা। চিকিৎসার জন্য বিদেশে চেয়ারপারসনের যাওয়া বিষয়ে তার চিকিৎসক জানিয়েছেন, বেগম জিয়া বিমানে চড়ার মতো ফিটনেসের অপেক্ষা করা হচ্ছে। আরও জানাচ্ছেন রাহুল রায়। কদিন আগেই স্থায়ী কমিটির সদস্য হয়েছেন বিএনপির দুই নেতা, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং চিকিৎসক AZM জাহিদ হোসেন। তাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশ স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতি যাত্রাকে ব্যাহত করেছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। সদ্য স্থায়ী কমিটির সদস্য হওয়া দুই নেতা দলকে সুসংগঠিত করার কথা বলেন। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে কথা বলেন তার চিকিৎসক। এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে ধানমন্ডির হাজারীবাগে। আন্দোলনে নিহতদের স্মরণে শোকসভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্রদল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গত 15 বছরে গুম, খুন, অপহরণ এবং নির্যাতনের শিকার এবং 2024 ছাত্র জনতার বিপ্লবে হতাহতদের নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না, কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না। প্রতিশোধ, প্রতিহিংসা নয়। আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই। প্রতি বছর 5ই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেন।
তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলছিলেন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকার সহ 19 জনকে। আর তদন্ত সংস্থা জানিয়েছে ট্রাইব্যুনাল গঠন হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন জানাবেন তারা। রিপোর্টে দেখুন মাজহারুল মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কয়েকটি অভিযোগ দাখিল করা হয়। সব অভিযোগেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার অভিযোগ দাখিল করা হলো 2013 সালে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। সেখানে আমরা 19 জন আসামি করেছি। তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি। দাখিল করা অভিযোগের ভিত্তিতে তদন্ত সংস্থা কি পদক্ষেপ নেবে তা জানান আইনজীবী। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, স্বাগত আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপডেট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মণ্ডলীর প্রথম সভা হবে বুধবার বেলা 11টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বৈঠক শুরু হবে। বিসিবির সভা সাধারণত হোম অফ ক্রিকেটে হলেও এবার আয়োজনে আনা হয়েছে পরিবর্তন। হোম অফ ক্রিকেটে বোর্ড সভায় পরিচালকদের অংশগ্রহণে অনীহার কারণে বোর্ড সভা করা হচ্ছে সচিবালয়ে। বোর্ড সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে সভাপতি নাজমুল হাসান পাপনের। সভায় তিনি সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা গেছে। অন্যতম পরিচালক জালাল ইউনুস আগেই পদত্যাগ করায় তার শূন্য পদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক ফারুক আহমেদ পরিচালকদের সম্মতিক্রমে বিসিবির সভাপতি হতে পারেন। টি-20 বিশ্বকাপের পর রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরছে টাইগাররা। সাদা পোশাকের লম্বা ইনিংসের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বুধবার সকাল 11:30টায়। এরই মধ্যে পাকিস্তান তাদের প্রথম একাদশ ঘোষণা করেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। টি-20 বিশ্বকাপের পর সাদা পোশাকের লম্বা ইনিংসের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম টাইগার্স। গেল এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। আর পাকিস্তানের মাটিতে 2021 সালের পর টাইগারদের এটা প্রথম টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে বরাবরই নাজুক পারফরমেন্স টাইগারদের সঙ্গী। পাকিস্তানের বিপক্ষে 13টি টেস্টের 12টিতে হার আর একমাত্র ম্যাচে ড্র আছে বাংলাদেশের। প্রস্তুতির জন্য আগেভাগেই পাকিস্তান পৌঁছলেও টাইগারদের বিপাকে ফেলছে ইনজুরি সমস্যা। ভালো ছন্দে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার তাসকিনকে এই ম্যাচে পাচ্ছে না টাইগার্স। অতীতের পরিসংখ্যান মনে না রেখে এবার শক্তিশালী প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে চাইছেন টাইগার অধিনায়ক। রেকর্ড ক্যান বি চেঞ্জ. It's not going to be easy, but as I mentioned, we had a very good balanced side, and we believe we can do some special things this time, and players are really excited to play here. রাওয়ালপিন্ডির উইকেট বরাবরই পেসার বান্ধব। শেষ 5 টেস্টে 77 উইকেট নিয়েছেন পেস বোলাররা। তাই ম্যাচ শুরুর 40 ঘন্টা আগে প্রথম টেস্টের জন্য গড়া একাদশ ঘোষণা করেছেন পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের দলে আছেন 4 পেসার, 6 ব্যাটসম্যান ও 1 ব্যাটিং অলরাউন্ডার। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক টসকে গুরুত্বপূর্ণ মনে করছেন। Fast bowling has been Pakistan's strength. If you look at our squad, yes, we've lost Amir Jamal for a bit right now. Hopefully he'll be back very soon, but we've got 6 quality fast bowlers, and Test cricket you need 20 wickets to win the game.
ম্যাচের আগের দিন দুই অধিনায়ক যোগ দিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 2 ম্যাচের এই সিরিজের ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বাংলাদেশে টি-20 হচ্ছে না, নারী টি-20 হচ্ছে না বিশ্বকাপ 2024। মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল বোর্ড সভায় সিদ্ধান্ত হয় সংযুক্ত আরব আমিরাতে হবে নারী টি-20 বিশ্বকাপ। শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে এই বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় ছিল, পরে অন্তর্বর্তী সরকার এই ইভেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছিল। নারী টি-20 বিশ্বকাপের জন্য অনুশীলন করছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। হোম অফ ক্রিকেটে ওয়ার্ম আপ সহ ফিল্ডিং এর অনুশীলন করছে নিগার সুলতানা জ্যোতির দল। 3রা অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। প্রিয় দর্শক, এবারে ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে আনফা কমপ্লেক্সে ম্যাচের 16 মিনিটে মিরাজুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ দল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকে শেষ করে লাল সবুজরা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 85 মিনিটে পর্যন্ত। পিয়াস আহমেদ নোভার গোলে শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের নেতৃত্বাধীন বাংলাদেশ। আর এই জয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 3:15টায় শুরু হবে বাংলাদেশ নেপাল ম্যাচ। এই ম্যাচেই জানা যাবে এই গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবার সংস্কার এবং পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশে হকি অঙ্গনে। বর্তমান নির্বাহী কমিটি বাতিল করে যোগ্য হকি সংগঠন এবং সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন খেলোয়াড় ও সংগঠকরা। এই দাবিতে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ হকি ফেডারেশনের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সন্ত্রাসী আওয়ামী দালাল হটাও, হকি বাঁচাও স্লোগান নিয়ে 7 দফা দাবি পেশ করেন সাবেক এবং বর্তমান হকি খেলোয়াড় ও বঞ্চিত সংগঠকরা। দুর্নীতি, স্বজনপ্রীতি, তহবিল তসরুফ, জোরপূর্বক চেয়ার দখল করার অভিযোগে অভিযুক্ত বর্তমান নির্বাহী কমিটি বাতিল এবং যোগ্য সংগঠকদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সব সেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ মাসুদুল হাসান। ডিএনসিসির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ ঘোষণা দেন তিনি। মাহমুদুল হাসান বলেন, বর্তমান সরকারের কাছে ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল সেটি পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার পরিসর বৃদ্ধি করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। নির্দেশনার আওতায় আমরা এই কাজগুলো করতে চাই। এর সাথে আমরা সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে, বিশেষ করে ছাত্র, তরুণ, যুবক, তাদেরকেও আমরা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করে আমাদের সেবার মান ক্রমাগতভাবে বৃদ্ধির দিকে আমরা মনোযোগী হব। গতকালও মন্ত্রণালয় থেকে আমরা কিছু নির্দেশনা পেয়েছি। এগুলো স্বয়ংক্রিয়ভাবেই এক ধরনের রিভিউ এবং জবাবদিহিতার ভিতর আসবে, সঙ্গতভাবেই আসবে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশগ্রহণকারী 57 জন বাংলাদেশিকে মুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। প্রবাসী বাংলাদেশি গ্রেফতার হওয়ার পেছনে কনসুলেটের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে আরো জানাচ্ছেন মেহেদী হাসান। গত 19শে জুলাই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করে। এই ঘটনার 57 জন বাংলাদেশিকে আইনের আওতায় এনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন দেশটির ফেডারেল কোর্ট। সরকারের পট পরিবর্তনের পর
বাংলাদেশিদের মুক্ত করতে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এই প্রসেস ফলো করতে গেলে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক এন্ড কনসুলার রিলেশনস এর উপরে যে স্টেপস গুলো বলা আছে আমরা সেগুলো করে যাচ্ছি, সেটা 22 জুলাই থেকে আমরা করে যাচ্ছি। 57 জন প্রবাসী গ্রেপ্তারের পিছনে দুবাইয়ের নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত কয়েকজন আইনজীবীর বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। সমস্ত বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এটা আমাদের জুরিডিকশনের বাইরে। যদি এটা দুবাইয়ের কোনো কোর্টে হতো তখন হয়তো আমাদের একটা সুযোগ থাকতো সেখানে আমাদের লোক পাঠানো, আমাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স পাঠানো, কিন্তু আবুধাবিতে হওয়াতে এটি আমাদের পক্ষে সম্ভব ছিল না। সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশির পক্ষে আপিল করতে আর মাত্র 2 দিন সময় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশি আইনজীবী এলুরা আফরিন। আশা রাখি ভেরি সুন দে উড বি এবল টু গো টু জেল এবং আমিও তাদের সাথে যাব এবং আমি তখন গিয়ে কথাবার্তা বলে এবং আরো হয়তো কিছু ইনফরমেশন আমি তখন আপনাদেরকে আরো দিতে পারবো। বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, তাই আইনি লড়াই না করে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেদি হাসান, চ্যানেল আই, সংযুক্ত আরব আমিরাত। কলেজ শিক্ষার্থী মোসাররত জাহান মুনিয়াকে ধর্ষণ এবং হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবান আনভির সহ 8 জনের অব্যাহতির প্রতিবাদ জানিয়েছে মুনিয়ার পরিবার। সংবাদ সম্মেলনে তারা জানান, মুনিয়াকে মেরে ফেলার পর গুলশান থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে মামলা হলেও 2021 সালে 20 মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর বিচারক শওকত আলীর আদালত বাদীপক্ষের নারাজি আবেদন নাকচ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আনভির সহ সব অভিযুক্তকে অব্যাহতি দেন। 2021 সালের 26 এপ্রিল গুলশান 2-এর 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার রাতেই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবান আনভিরকে আসামি করে মামলা করেন। তবে আনভিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আনভির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হব না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত থ্রেট, হুমকি, কত কিছু, এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না? যারা তদন্ত রিপোর্ট দিয়েছে তারা ম্যানেজ হয়ে গেছে এবং কোর্ট ব্যবস্থা তারাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করছে? আপনারা জানেন, এই যে কুখ্যাত আনিসুল হক আইনমন্ত্রী, তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। এবারে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বিদায়ী ভাষণ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, মার্কিনীদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজিত করার এখনই উপযুক্ত সময়। অভিযুক্ত বাইডেন বলেন, ডেমোক্রেট এবং তাদের সমর্থকরা আমেরিকার আত্মাকে রক্ষার লড়াই করছে। যুক্তরাষ্ট্রের শক্ত গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করতে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্যামালা হ্যারিসকে নির্বাচনে জয়ী করার বিকল্প নেই। বাইডেনের ভাষণের সময় ছিলেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস এবং বাইডেনের স্ত্রী জিল বাইডেন। কনভেনশনে কামালা হ্যারিসকে সমর্থন জানান সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। জো বাইডেনের ভাষণ চলার সময় কনভেনশন ভেন্যুর বাইরে হাজারো মানুষ গাজায় মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ করেন। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
অজপাড়া গাঁয়ে একটি শিশুর জন্ম, বেড়ে ওঠা এবং তার শেষ পরিণতির গল্প নিয়ে আবু সাইদ ইমন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি জালালের গল্প বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। 19তম আভানকা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাওয়া জালালের গল্প চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হচ্ছে। 2024 সালে মুক্তি পাওয়া জালালের গল্প সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, তৌকির আহমেদ, মৌসুমী হামিদ সহ অন্যরা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। রোপা আপন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ এবং খাগড়াছড়ির কৃষক। উৎপাদন বাড়াতে সার এবং বীজ সহ নানা ধরনের উপকরণ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ফেরদৌস রবিন এবং আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুলতানা হিমুর রিপোর্টে। রোপা আমনের এখন ভরা মৌসুম। বীজতলা লাগানো নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সিরাজগঞ্জের রায়গঞ্জ, তারাস, উল্লাপাড়ায় এবার ব্যাপক রোপা আমনের চাষ বেড়েছে। চাষিরা এবার জমিতে ব্রি ধান 75 ও ব্রি ধান 87 লাগিয়েছেন। প্রতিটা জমিতে 4টা ফসল আমরা পাচ্ছি, 3টা ধান, আউশ বোরো এবং রোপা আমন, পাশাপাশি আমরা সরিষাটা অতিরিক্ত হিসেবে পাচ্ছি। এখন যে ডালপালা পুতবো, ধানের বাজার ভালো পাইতেছি এবং এই ধানের চাষ করে এবং লাভবান হওয়ার মতো আশঙ্কা আছে। রোপা আমনের আবাদ সম্প্রসারিত করতে কৃষি প্রণোদনা সহ নানাভাবে সহায়তা করেছে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় এবার ৭৫,৪৫০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর পাশাপাশি আমাদের তেল ফসলের আবাদ যাতে বৃদ্ধি পায় সেটাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু আউশ আবাদের এবং আমন আবাদের পরিকল্পনা করেছি। খাগড়াছড়িতে শেষ সময়ে ধান লাগাতে পেরে খুশি পাহাড়ের কৃষক। বৃষ্টির কারণে আমাদের ভাদ্র মাস চলে আসছে, বৃষ্টির কারণে লাগাইতে পারি নাই, এখন একটু লেট করে লাগাইতে হচ্ছে। এবার একটু দেরি হয়ে গেছে, তারপর আশা করি যে ওয়েদার আছে সেই ওয়েদার অনুযায়ী মোটামুটি ভালো ফলন পাবো বলে আশা করি। আমন ধান রোপণের লক্ষ্যমাত্রার সিংহভাগই অর্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের 24,000 হেক্টর জমিতে আমাদের আমন রোপণ সমাপ্ত হয়েছে, আর 5,000 হেক্টর জমিতে কৃষক পূর্ণ উদ্যমে লাগাচ্ছে এবং আশা করি আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হব। এবছর পাহাড়ি ঢল ও বন্যায় জমিতে পলি জমায় ভালো ফলনের আশা করছেন কৃষক। সুলতানা হিমু, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাহাড় কাটা আর অপরিকল্পিত নগরায়ণ সহ বিভিন্ন কারণে কক্সবাজারে হোটেল মোটেল জোনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে বিপর্যয়ের মুখে পড়ছে পর্যটন কর্পোরেশন। সমস্যা সমাধানে পরিবেশ বান্ধব উন্নয়নের পাশাপাশি পাহাড় কাটা বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। প্রিয় দর্শক, কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন সরওয়ার আজম মানিক। প্রতি বছর দেশি বিদেশি হাজারো পর্যটকের আগমনে প্রাণবন্ত থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে 450-রও বেশি হোটেল মোটেল গেস্ট হাউস আর 350-রও বেশি রেস্টুরেন্ট। তবে বর্ষা মৌসুমে হোটেল মোটেল জোনে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন পর্যটক সহ ব্যবসায়ীরা। মেন পুলগুলি ঘটছে, এই মেন পুলগুলি নিজ হওয়ার কারণে এই আমরা জলাবদ্ধ সৃষ্টি হচ্ছি। আর একটা বিশেষ করে আমাদের যে ড্রেনটা ছিল আপনার কোকের সামনে থেকে, জেলা প্রশাসন মহোদয়ের সামনে থেকে একদম নাজিরহাট পর্যন্ত, ওই ড্রেনটা না থাকার কারণে আমরা এটার ভুক্তভোগী। পাহাড় কাটা আর অবকাঠামো নির্মাণে কোনো নিয়ম নীতি না মানায় ভেঙে পড়েছে শহরের ড্রেনেজ ব্যবস্থা। কলাতলি থেকে নাজিরহাট পর্যন্ত এই ড্রেন যদি এক্সকাভেশন না করে, এটার ওয়েটিং যদি না বাড়ায়, এটার প্রশস্ততা এবং গভীরতা যদি বৃদ্ধি না করে, তাহলে এই জলাবদ্ধতা থেকে মুক্তির কোনো বিকল্প নেই। পরিবেশ বান্ধব পর্যটন নগরী গড়ে তোলার পাশাপাশি পাহাড় খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন পরিবেশবিদরা। দুষ্কৃতিকারীদের পাহাড় কাটা এবং এই যে পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত ব্যবস্থা, পরিকল্পনা মতো সব কিছু যদি হয় তাহলে এই দুর্ভোগ থেকে পর্যটকরা রক্ষা পাবে। পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে সমন্বিত পদক্ষেপে জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পাহাড় কাটা সহ নানা কারণে এই পর্যটন জোনে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর এই জলাবদ্ধতা দূরকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা।
তারা বলছেন এখানে টেকসই ও পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। কক্সবাজারের হোটেল মোটেল জোন থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ রাজনীতির প্রভাবমুক্ত থাকবে বলে আশা করছেন শিক্ষক এবং অভিভাবকরা। তাদের অভিযোগ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং সাবেক স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের অনিয়ম এবং দুর্নীতি স্বজনপ্রীতি প্রতিষ্ঠানকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরও জানাচ্ছেন শাকির আদনান। রাজধানীতে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস আছে ৬টি। শিক্ষকদের অভিযোগ, কোটা আন্দোলনের সময় মেট্রো রেল স্টেশন ভাঙচুর সহ নাশকতার দায়ে ২২ শিক্ষকের বিরুদ্ধে সাবেক স্থানীয় এমপি হয়রানিমূলক মামলা করেন। এমপিও ভুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তারা। আমরা তো সব এমপিভুক্ত টিচারই, কিন্তু 2016-তে এসে আমরা সবাই বাধ্য হই আর কি, আমাদের বাধ্য করে এবং এমপিটা বন্ধ করে ওনাদের এই ছেলেটা ট্রাস্ট করবে। একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্ডার আসবে, সেভাবে মানতে হবে। শিক্ষকদের নামে মিথ্যা মামলা, হয়রানি দেওয়া এবং কিছু শিক্ষককে বের করে দেওয়া, এগুলো আমরা আসলে সবসময় এর বিরুদ্ধে আমরা ছিলাম। শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহনগুলো আবারও চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা টোটালি স্কুল ট্রান্সপোর্টে যাওয়া আসা করতো, তাদের আসা যাওয়া করতে অনেক প্রবলেম হইতেছে। আমরা চাচ্ছি যে আমাদের বাসের ব্যবস্থাটা আবার যদি তাড়াতাড়ি ফিরে আনা যায়। এই যে 1 মাসে একটা গ্যাপ পড়লো, এটা রিকভার করতে একটু টাইম লাগবে আর কি। এখন নির্দেশ দিলে আমরা এখনই গাড়ি নিয়ে বাইরে পারি, আমাদের তো কোনো এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। ইন ফিউচার যারা আসবে বা যারা বসবে তারা যেন কোনো রাজনীতির সাথে সংঘবদ্ধ না হয়। এখনো আমরা ভয়ভীতির মধ্যে আছি। এতদিন স্কুল খোলা, আমার ছেলে কিন্তু আজকে প্রথম স্কুলে আসছে। গত 16 বছরে কামাল মজুমদার সহ এখানকার কিছু শিক্ষকের অনিয়ম দুর্নীতি বলে শেষ করা যাবে না। গৌরবময় এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান আবার ফিরে আসবে বলে প্রত্যাশা সবার। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। উত্তর বঙ্গোপসাগর এলাকায় মেঘমালার প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও ঝোড়ো বাতাস বয়ে যাবার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় তৈরি লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও এর আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘ তৈরিতে অব্যাহত রয়েছে। রাজধানী পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার এবং যুগ্ম কমিশনারের অপসারণের জন্য 5ম দিনের মতো অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছে পানগাঁও কাস্টম হাউসের সদস্যরা। রাজধানী পানগাঁও কাস্টমস হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, বন্দরের কমিশনার ডক্টর আবু নূর রাশেদ আহমেদ ক্ষমতা দেখিয়ে নিজের টেবিলে ফাইল আটকে রাখতেন। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ তাদের। জাতীয় কবিতা পরিষদের বর্তমান নেতৃত্বকে প্রত্যাখ্যান করে দখলদার আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তিকারী নেতাদের দুর্নীতি তদন্ত করে তাদের স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ করা সহ 5 দফা দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদের নবগঠিত কমিটি। নতুন কমিটির সিদ্ধান্ত জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে স্বৈরাচার মুক্ত জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবিগুলো তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের একাংশ। গত 14 আগস্ট কবি মোহন রায়হানকে আহ্বায়ক এবং কবি রেজা উদ্দিন স্ট্যালিনকে সদস্য সচিব করে প্রতিষ্ঠাকালীন সংগঠকদের নেতৃত্বে 25 সদস্যের জাতীয় কবিতা পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন কবিদের একাংশ। বৈষম্য মুক্তির জন্য কবিতা স্লোগানে আগামী বছর 1 এবং 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক মোহনায় জাতীয় কবিতা উৎসবের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদের নতুন আহ্বায়ক কমিটি। জাতীয় কবিতা পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা দলদাস দালালদের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। জাতীয় কবিতা পরিষদের দখলদার আওয়ামী সরকারের লেজর বৃত্তিকারী নেতাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ এবং তাদের দুর্নীতির তদন্ত ও আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে।
আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। রাজশাহী ও গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন প্রশাসকরা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। যোগদানের প্রথম দিনে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। সভায় সিটি কর্পোরেশনের চলমান কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ শবিরুল ইসলাম। এরপর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে সিটি ভবন পরিদর্শন করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, স্বৈরশাসনের অবসান হয়েছে, এখন সময় সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের। গণহত্যাকারী, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে। রাজধানী পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন পরবর্তী দেশে চলমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের অবৈধ কাজের কুশীলব সহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। এ বিষয়ে জনমত গড়ে তুলতে 21 থেকে 31 আগস্ট দেশের সব মহানগর এবং জেলায় তৃণমূল দায়িত্বশীল সম্মেলন এবং 1 থেকে 10 সেপ্টেম্বর থানায় থানায় গণসমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এবারে খেলার খবর।